সম্মানিত সুধী, WHR টিভির কন্টেন্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানাচ্ছি আমাদের জাতীয় বীরদের বীরত্বগাথা এবং তাদের অনাবিষ্কৃত ইতিহাস সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য। আমরা বলছিলাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীর বিক্রম মহিবুল্লাহর কথা। তো আপনাদেরকে আমরা জানাই যে যখন তৃতীয় দিন আমরা ওই রূপসার পাড়ে খুঁজতে গেলাম, তখন আমাদের একটা প্রত্যয় হলো যে আজকে যেভাবে হোক আমরা একটা সন্ধান বের করার চেষ্টা করব। আমরা প্রথমে স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে গেলাম। সেখানে ফজলুর রহমান সাহেব ছিলেন, আরও কয়েকজন ছিলেন, তাদের নামে বইটা আমি উল্লেখ করেছি, এবং স্থানীয় শ্রমিকদের সহযোগিতা নিলাম। তারা আমাদেরকে বললো যে দেখেন, এখানে তো ডাইনে বায়ে কোনো চিহ্ন দেখছি না, এখান থেকে ট্রাক চলে, এই রাস্তার উপর তো ট্রাক চলে একদম কবরের, প্রায় কবরের উপর দিয়ে, কবর ঘেঁষে। এটা মাছের ট্রাক, ওখানে পাশের লক্ষ্মীপুর ফিশ কোম্পানি আছে, তাদের ট্রাক চলে এবং আরও অনেক অনেক গাড়ি ঘোড়া চলে ওখান থেকে। তো আমরা দেখলাম ওখানে একটা ডাস্টবিন আছে এবং একটা কবর আছে। তো যখন ওই কবরের বিক্রম মহিবুল্লাহর কবরটা পেলাম, তারপর মানে দক্ষিণ পাশে কোনো কবরের চিহ্ন নেই, বা সেখানে আমরা খুঁজলাম, কোনো কবরের চিহ্ন পেলাম না। পশ্চিম পাশে সেখানেও কোনো চিহ্ন নেই। তখন আমাদের আর পূর্ব পাশে হচ্ছে রাস্তা, সেটা ডেবে গেছে এবং সেখানে পাওয়ার সম্ভাবনা কম, যে কারণ সেটা পিচঢালা পথ হয়ে গেছে, বা সেখানে পাওয়া খুব কঠিন ব্যাপার। পিচঢালা ঠিক না, মানে ইটের রাস্তার মতো তখন হয়েছিল। এইবার বাকি থাকে শুধু উত্তর পাশ। উত্তর পাশে আছে ডাস্টবিন একটা, সেখানে ডাবের খোলা, সেখানে কলার ছোলা, তারপরে আপনার পলিথিন, কাগজপত্র, পুরোনো জিনিসপত্র, নোংরা জিনিস ফেলে সেখানে আবর্জনা একটা স্তূপ করা হচ্ছে। তো আমার কেন যেন মনে হলো যে এই স্তূপটা সরালে, ময়লার স্তূপ সরালে যদি এখানে কিছু পাওয়া যায়। তো আমরা দুজন শ্রমিককে স্থানীয়ভাবে তাদেরকে নিয়োগ দিলাম যে তোমাদেরকে আমরা, আমাদের সাথে একটু সহযোগিতা করো, আমরা 200 টাকা তোমাদেরকে দিব, এখানে এই স্তূপটা সরিয়ে দেখি যে তলে কিছু পাওয়া যায় কিনা। তো সত্যি সত্যি বীর উত্তম জালালউদ্দিন সেখানে দাঁড়িয়েছিলেন, আমিও ছিলাম, স্থানীয় মুক্তিযোদ্ধারা ছিলেন, স্থানীয় জনগণরা ছিলেন। প্রকাশ্য দিবালোকে সেদিন আমরা ওই ময়লার আবর্জনা সরানোর পরে দেখলাম আস্তে আস্তে 1 থেকে 1.5 হাত মাটির নিচে যাওয়ার পরে যে চারিদিক থেকে একটা একটা করে ইট সাজানো আছে সুন্দর একইভাবে লেভেলে, এরকম একটা কবরের যে আয়তনটা, ঠিক সেইভাবেই আমরা একটা আয়তন পেয়ে গেলাম। তো একটা অংশে একটু ইট ভাঙা ছিল, তাতেও বোঝা গেল যে এটা একটা কবর। তার কারণ ওইটা উত্তর দক্ষিণভাবেই ওই জিনিসটাকে ওই আমরা আবিষ্কার করলাম, এবং তখন নিশ্চিত হলাম যে একটা কবর এটা। তখন বীর উত্তম জালালউদ্দিন বললেন যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে যদি এখানে সমাহিত করা হয়ে থাকে, তাহলে এইটাই সেই কবর, আমি নিশ্চিত। কারণ এখানে আমরা শুনেছিলাম তখন যে এখানে একজন এই 10ই ডিসেম্বর শহীদের কবর আছে, সেই কবরের কাছেই আমরা মহিবুল্লাহকে উদ্ধার করে আমরা এখানে কবর দিয়েছিলাম পরবর্তীতে। কেউ বলছেন 18 ডিসেম্বর, বীর উত্তম জালালউদ্দিন বলছেন যে 30 ডিসেম্বর। কিন্তু ঘটনাটি আমাদের এখানে ধোঁয়াশার সৃষ্টি হয়ে আছে, সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি। সেটি হচ্ছে যে 10 ডিসেম্বর ওই একই জাহাজে পদ্মা, বিএনএস পদ্মায় 2 জন শহীদ হলেন। একজন ছিলেন কামানের ক্রুম্যান বীর বিক্রম মহিবুল্লাহ, তিনি তো সাথে সাথে প্রথম বম্বিংয়ে তিনি শহীদ হলেন। তো প্রথম বম্বিংয়ে যদি শহীদ হয়ে থাকেন এবং সেই জাহাজটি যদি ওখানে বিধ্বস্ত হয়ে থাকে, সেখানে তো তাকে খুঁজে পাওয়া খুব দুষ্কর। বীর উত্তম জালালউদ্দিন আমাকে বলছেন যে আমরা যে জাহাজটি, আমরা শিপইয়ার্ডের কাছে যে জাহাজটিকে আমরা কিনারে নিতে পেরেছিল, যে জাহাজটিকে উদ্ধার করেছিলাম, সেখানে দেখেছিলাম ডেকের পরে 30শে ডিসেম্বরের দিকে কিছু কাক উঠছে, এবং সেই কাক দেখে আমরা বুঝলাম যে এখানে নিশ্চয়ই কোনো মৃতদেহ পড়ে আছে। যে সেখানে গিয়ে 2টি মৃতদেহ আমরা দেখতে পাই, উদ্ধার করি, এবং সেখানে একটিকে শনাক্ত করি যে এর নাম মহিবুল্লাহ ও অ্যাবল সিমেন। তাকে নিয়ে আমরা পরবর্তীতে রূপসার পূর্ব পাড়ে নিয়ে যাই, যে ওখানে আরেকজন মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধার কবর আছে নৌবাহিনীর, তার পাশে আমরা তাকে সমাহিত করি। এটি এখানে বলছেন। স্থানীয় লোকজন বলছেন যে 18 ডিসেম্বর আমরা এখানে একজনকে উদ্ধার করে আমরা ওখানে নিয়ে যাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে 2 জনের লাশ যদি ওখানে থাকে, আরেকজনের লাশকে সেখানে দাফন করা হলো না কেন, এবং সেটা কোথায় দাফন করা হয়েছে, সেই ইতিহাস কিন্তু আমরা এখন জানি না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 2টি যুদ্ধ জাহাজের সর্বমোট কর্মকর্তা, কর্মচারী, অফিসার এবং ক্রু মিলে ছিলেন 56 জন। সেই 56 জনের যারা জীবিত আছেন, বীর উত্তম জালালউদ্দিন তাদের অন্যতম, আর বাকি যারা আছেন তাদের সাক্ষ্য সরকারিভাবে কেন নেওয়া হয়নি? তারা কি তথ্য দেয়? এই তথ্য বিভ্রাটগুলো আমাদের মধ্যে সৃষ্টি হলো কেন? তো এগুলো নিয়ে আমি গবেষণা করেছি, অনেক অ্যানালাইজ করেছি, এবং অনুসন্ধানী সাংবাদিকতার জন্য
ওই মানে কলেজ জীবন থেকে আমি যে প্রশিক্ষণটা পেয়েছিলাম সেটিকে যথাযথভাবে আমি এখানে প্রয়োগ করার চেষ্টা করে দেখেছি। যে তথ্যটা আমার কাছে এসছে যে ১৯৭১-এর ১০ ডিসেম্বর এই দুজনেই শহীদ হন এবং ২ দিন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের লাশটি পড়েছিল রূপসা নদীর পূর্ব পাড়ে, যেখানে তিনি সাঁতরে উঠেছিলেন। ওইখানে স্থানীয় রাজাকাররা তাকে ধরে তাকে ওইখানে বেয়ানেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে রেখে যায়। ২ দিন সেই লাশটি পড়েছিল। ওই ২ দিনের মধ্যে স্থানীয় মুক্তিযোদ্ধারা খবর পান যে রূপসার পাড়ে একজন মুক্তিযোদ্ধা, একজন শহীদের লাশ পড়ে আছে। তারা সেটাকে উদ্ধার করে নিয়ে স্থানীয় একটা মসজিদ, তখন ছাপড়ার মতো একটা মসজিদ ছিল, সেই মসজিদে তারা জানাজা দিয়ে ওখানে তাকে তারা সমাহিত করেন। তারাও তার নাম জানতেন না। তাহলে এর পরের বিষয়টা হচ্ছে, এটা ১২ই ডিসেম্বরের ঘটনা। আর বীর বিক্রম মহিবুল্লাহকে তারা বলছেন যে আমরা ১৮ ডিসেম্বর তাকে উদ্ধার করি, তার মৃতদেহ উদ্ধার করি একটা জাহাজের, এই শিপইয়ার্ডের কাছে যে জাহাজটা ছিল, যেটাকে কিনারে ভেড়ানো মানে কাছাকাছি নিয়ে যেয়ে সেটা ডুবেছিল অর্ধ ডোবানো অবস্থায়। আমি বহুবার সেটাকে দেখেছি। আমি যখন মোংলার উদ্দেশ্যে লঞ্চে যাতায়াত করতাম আমার পিতার কর্মস্থলে, তখন দেখতাম যে একটি জাহাজের ডুবন্ত অংশ উপরে জেগে আছে, বাকিটা পানির নিচে। তো ওই জাহাজে যদি তিনি থেকে থাকেন, তাহলে ১৮ ডিসেম্বর পর্যন্ত ওখানে পড়ে থাকলো, এর মধ্যে কোনো মুক্তিযোদ্ধারা সেখানে গেল না কেন? প্রশ্ন। আর সেখানে ৩০শে ডিসেম্বর যে বীর উত্তম জালালউদ্দিন বলছেন যে আমরা উদ্ধার করে নিয়ে তাকে ওখানে নিয়ে ২টি লাশ দেখতে পাই, একটি নিয়ে ওখানে উদ্ধার করে, আরেকটিকে কেন তিনি দাফন করলেন না? আরেকটি কে ছিলেন? তার পরিচয় আমরা জানি না। তার পরিবারের যারা ছিলেন, তারাও কি বেঁচে নেই? তারাও কি সেই দাবি তোলেন না? এই ৫৬ জনের সবাই কি বেঁচে আছেন বা সবাই কি মরে গেছেন? যদি তাদের কেউ বেঁচে থাকেন, তাহলে তো তারাও জানতে পারতেন যে তাদের পিতা বা তাদের স্বজন এই জাহাজে তারা ছিলেন। তাদেরও তো সেই মর্যাদা পাওয়ার অধিকার আছে। বীরদের তালিকায় তাদের তালিকাভুক্ত হওয়ার অধিকার আছে। তো যাই হোক, এই প্রশ্নগুলোর জবাব আমরা এখনো পাইনি। তো পরবর্তী পর্বে আপনাদেরকে এটা নিয়ে আরো তথ্য দিচ্ছি।